সুমনা, প্রতিদিনের এইসব ঝগড়া আর ভালো লাগছে না। আমরা বরং আলাদা হয়ে যাই। আমার নিজেরও আর এই সংসারের প্রতি আর তেমন টান নেই, এমনকি তোমার প্রতিও না। তোমার কাবিনের টাকা পেয়ে যাবে, আর বাচ্চাদের ভরণ পোষণের টাকাও আমি পাঠিয়ে দেব। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্কটি থেকে। দম বন্ধ লাগে এই সংসারে। অফিস থেকে ফিরেই জহির কথাগুলো বলল। রিতাকে কি বিয়ে করছো নাকি করবে? ম্লান হেসে জিজ্ঞেস করলো সুমনা। বিয়ে করিনি, কিন্তু পরের মাসে করব, নির্বিকার ভাবে উত্তর দিল জহির। তাহলে তো ভালোই। যাই হোক, তোমার আর তোমার হবু স্ত্রীর জন্য শুভকামনা। কিন্তু জানো তো জহির, আমার জীবনের প্রথম আর একমাত্র পুরুষ তুমি। বিয়ের আগে নিজেই নিজেকে কথা দিয়েছিলাম যে তুমি ব্যতীত আমার জীবনে অন্য কোনো পুরুষ আসবে না। তাই আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। মনে করো না যে তোমাকে আমি দ্বিতীয় বিয়েতে বাধা দিব, একদমই না। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না। যে পাখি আগেই নিজের নীড় ছেড়ে উড়ে গেছে, তাকে আবার জোর করব কি করে? কিন্তু তুমি আমার সন্তানদের পিতা। আমি চাই না তারা তাদের বাবা থেকে আলাদা হোক। যেহেতু এই বাসাটা আমার হাতে সাজানো, এই সংসারটা আমার হাতে গড়া, এখানে আমার সন্তানদের বেড়ে ওঠা, তাই অনুরোধ করব তুমি তোমার নতুন স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকো। আর আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দরকার নেই, এখানে আসারও দরকার নেই। সন্তানদের দেখতে মন চাইলে এসো, বাধা দিব না। তোমার জীবনে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তুমি নিজের মতো ভালো থেকো নিজের নতুন ভালোবাসার মানুষটির কাছে, কিন্তু আমার কাছে ডিভোর্সের আশা করো না। এটা আমি তোমাকে দিতে পারবো না। বলেই সুমনা গেস্ট রুমে চলে গেল। আজকাল সে আর নিজের বেডরুমে ঘুমায় না। জহিরও বাসায় খুব একটা থাকে না। তার রাত কাটে প্রেমিকা রিতার বাসায়। মাঝে মাঝে যখন আসে, জহির একাই বেডরুমে ঘুমায়। সুমনার কথায় তবদা খেল জহির। 12 বছরের সংসার তাদের, কত ভালো খারাপ পরিস্থিতি একসাথে পার করেছে তার হিসেব নেই। দুটো সন্তানও আছে তাদের। ভালোবাসার কমতি ছিল না, কিন্তু 3 বছর আগে কিভাবে যেন তার অফিসের জুনিয়র কলিগ রিতার মায়ায় আটকে গেল সে। প্রথমে নিজেকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। রিতার মোহে সে এমন ভাবে ফেসে গেল, সুমনাকে আর ভালো লাগতো না তখন। সুমনার সবকিছুই বিরক্তিকর মনে হতো। প্রথম প্রথম জহির আর রিতা অন্য সব সিনিয়র জুনিয়র কলিগের মতোই ছিল। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারপর রিতার বিভিন্ন সমস্যায় জহির ওকে মানসিক সাপোর্ট দিত, অন্যদিকে রিতাও জহিরকে মানসিক সাপোর্ট দিত। সুমনা সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকায় জহির রিতার দিকে আরো ঝুঁকে পড়ে। এরপর দুজনের মাঝে একটি কমফোর্ট জোন তৈরি হয়, মানসিক নির্ভরতা তৈরি হয়। বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে রিতার সাথে কথা না বললে জহিরের দম বন্ধ লাগতো। মানসিক নির্ভরতার জায়গা থেকে তারা আরো কাছাকাছি আসে। এরপর নিজেদের সীমা ভুলে ইন্টিমেট হয়। কিন্তু এসবে একবারও মনে পড়েনি তার স্ত্রীর কথা, যে কিনা নিজের সবটুকু দিয়ে তার সংসার সামলাচ্ছে, তার সন্তানদেরকে লালন পালন করছে। এই সংসারটা গোছাতে গিয়েই তো সুমনা নিজের স্বপ্ন, নিজের রূপ, ক্যারিয়ার সবকিছুই বিসর্জন দিয়েছিল। জহির যখন অন্য নারীর বিছানায় আনন্দ করছিল, সে সময় সুমনা নিজের বাচ্চাদের হোমওয়ার্ক করাতে, স্বামীর পছন্দের রান্না করতে ব্যস্ত ছিল। জহিরের পরিবর্তনগুলো অবশ্য সুমনার চোখে আগেই পড়েছিল। কম ঝগড়া হয়নি এসব নিয়ে। রাতের পর রাত সুমনা কান্না করত, কিন্তু তার এসবে বিরক্ত লাগতো। তার কাছে তার মানসিক শান্তির জায়গা ছিল রিতা। ধীরে ধীরে রিতার সাথে সম্পর্ক গভীর হতে লাগলো। তারপর শুরু হলো বিদেশ ভ্রমণ। বাসায় যে বউ বাচ্চা আছে নিমিষেই ভুলে গেল সে। রিতার চিকন ফিগার, সুন্দর চেহারা, মন ভোলানো কথা, সবকিছুতেই যেন পাকাপাকি ভাবে আটকে গেল জহির। সুমনাকে আর নিজের যোগ্যই মনে হতো না। সুমনা অনেক চেষ্টা করেছে জহিরকে ফিরিয়ে আনার, কিন্তু ব্যর্থ হয়েছে। জহিরের চোখে সুখ মানেই রিতা। রিতাকে ছাড়া তার ইদানিং নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কেমন যেন আদুরে বাচ্চা মেয়ে একটা, আর নিজের ঘর সংসার স্ত্রী সন্তানকে আজাব মনে হতো তার। তাই তো ধীরে ধীরে বাসায় আসাও কমিয়ে দিল। জহির চলে গিয়েছে। সুমনা জানে জহিরের ঠিকানা এখন রিতা। রিতা যখন শুনবে সুমনা ডিভোর্স দিতে চায় না, নির্ঘাত অভিমান করবে, জহিরও আদর করে দামি গিফট দিয়ে সেই অভিমান ভাঙাবে। কিন্তু সুমনা এও জানে জহির তার কথা ফেরাবে না। রিতা অবশ্য নাটকও করতে পারে, কিন্তু জহির তাকে কোনো না কোনোভাবে মানিয়ে নিবেই। জহির আর রিতার বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই। জহির ছোট্ট একটি চাকরি করত, বেতন কম, অভাবের সংসার। সেই অভাবের সংসারটাকেই আপন করে নিল সুমনা। তারপর ধীরে ধীরে জহিরের বেতন বাড়লো, পরিবর্তন হলো অবস্থানের। 2টি সন্তান আসলো কোলজুড়ে। কত পরিকল্পনা তাদের এই 2 সন্তানকে নিয়ে। কিন্তু ধীরে ধীরে সুমনা লক্ষ্য করলো জহির পরিবর্তন হচ্ছে। আগে যে মানুষটা অফিস করে তাড়াতাড়ি বাসায় ফিরতো, সে আজকাল দেরি করছে। মাঝে মাঝে বাইরে থেকে রাতের খাবার খেয়ে আসে। যেই মানুষটা আগে বাচ্চাদের মুখ না দেখে ঘুমাতে পারতো না, সেই মানুষটা এখন দিব্যি 1 সপ্তাহ বাচ্চাদের মুখ না দেখেই কাটিয়ে দেয়। তারপর ধীরে ধীরে অফিসিয়াল ট্যুরের নামে শুরু হলো জহিরের বাহিরে রাত কাটানো। 1 সপ্তাহ 2 সপ্তাহ করে গায়েব থাকতো সে। এমনকি সুমনা আর জহিরের মাঝে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কটাও ছিল না। বাসায় এসে জহির হয় ঘুমিয়ে পড়তো, আর না হয় ফোনে ব্যস্ত থাকতো। একদিন সুমনা সুযোগ বুঝে জহিরের ফোনটা হাতে নেয়। এরপর ভালোভাবেই বুঝে যায় তাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি চলে এসেছে। এমনকি রিতা
জহিরের কাছে সুমনা আর জহিরের দাম্পত্য জীবনেরও জবাবদিহিতা চেত। একটি মেসেজ এমন ছিল যেখানে রিতা লিখেছে, তুমি কি আজ সুমনার সাথে কোনো ধরনের সম্পর্ক করেছো? শোনো জহির, তুমি যদি ওকে স্পর্শ করো আমি কিন্তু করব। আমি তোমাকে কারো সাথে সহ্য করতে পারি না। জহির, তুমি জানো তুমি পুরোটাই আমার। না জান, আমি ওকে স্পর্শ করিনি। বিশ্বাস না হলে ভিডিও কল দেই, আমি পুরোটাই তোমার, কথা দিচ্ছি। জহির আর রিতার মেসেজগুলো পড়ে সুমনার গা গুলিয়ে আসছিল। এই মানুষটার সাথে তার 12টা বছরের সংসার, কি করে পারলো এইভাবে প্রতারণা করতে? তাদের সম্পর্ক কি এতটাই ঠুনকো যে তাদের দাম্পত্য জীবনে আরেক নারী নাক গলাচ্ছে? এরপর এই বিষয় নিয়ে জহির আর সুমনার নিয়মিত ঝগড়া হতো। সুমনা কত জহিরের পা ধরে কেঁদেছে তার হিসেব নেই। নিজের সংসার বাঁচাতে অনেক চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ হয়েছে। শেষে সুমনা একেবারেই নীরব হয়ে যায়। অপেক্ষায় থাকে জহির শেষ পর্যন্ত কাকে বেছে নিবে। সুমনা আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, আমি যেদিন থেকে চুপ হয়েছি জহির, সেদিন থেকেই তোমার নাম ধ্বংসের খাতায় লেখা হয়ে গেছে। অপেক্ষা শুধু সময়ের। আমাকে অবলা ভেবে বড্ড বেশি ভুল করে ফেলেছ। জহির বেশ আনন্দেই আছে। থাইল্যান্ডে 2 সপ্তাহ হানিমুন করে আজ ফিরল। সে এখন নতুন করে জীবনটাকে উপভোগ করছে। রিতার বেড পারফরমেন্সও অসাধারণ। সুমনার মাঝে এই জিনিসটাই ছিল না, একদম প্রাণহীন মাছের মতো। নিজের জীবনের এতগুলো বছর সে সুমনার মতো এমন একটা বোরিং প্রাণহীন মাছের সাথে কাটিয়েছে ভেবেই বিরক্তিতে মুখ কুচকালো জহির। একটু পরেই চোখ যখন রিতার উপরে পড়লো, মনটা মুহূর্তের মাঝে ভালো হয়ে গেল তার। পৃথিবীতে এখন সে নিজেকে শ্রেষ্ঠ সুখী মানুষ মনে করে। চারিদিকে শুধু সুখ আর সুখ, আর সেই সুখের মূল রহস্যই হচ্ছে রিতা। এদিকে নতুন বিয়ের পর একটি বারের জন্য সে সুমনাকে কল দেয়নি, বাচ্চাদের খোঁজও নেয়নি, এমনকি সে সুমনাকে সংসার খরচের টাকাটাও দেয়নি। এই যে বাজার খরচ, বাচ্চাদের স্কুল টিউশনের ফি, এইসব সুমনা কিভাবে দেবে একটা বারের জন্য সে ভাবেনি। সে ব্যস্ত তার দ্বিতীয় স্ত্রী নিয়ে। লোকে বলে না, পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে বেশি যত্নে রাখে, দ্বিতীয় স্ত্রী পুরুষের আসল শখের নারী। কথাটি যেন জহির নিজেই প্রমাণ করে দিল। না হলে যেই সুমনা তার শূন্য পকেটে তার পাশে ছিল, পকেট ভর্তি সেই সুমনাকে সে ছুঁড়ে ফেলে দিল। এজন্যই হয়তোবা আজকাল মেয়েরা বিয়ে করার জন্য প্রতিষ্ঠিত পুরুষ খোঁজে, কারণ জানে ছেলেরা প্রতিষ্ঠিত হবার পর প্রথম স্ত্রীকে আর নিজের যোগ্যই মনে করে না। অবশ্য যারা আসল পুরুষ, সঠিক পুরুষ, তারা এমন না। তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে স্ত্রীকে আরো মাথায় তুলে রাখে। এভাবেই ওই প্রতারকটাকে ছেড়ে দিচ্ছি সুমনা? আহত কণ্ঠে জিজ্ঞেস করলো রোমানা। বোনের কথায় উন্মাদের মতো হেসে উঠল সুমনা। হাসতে হাসতে বলল, আমি ঠান্ডা মাথায় কাজ করতে পছন্দ করি আপা। সেজন্য যদি আমার একটা বছর সময়ও যায় সমস্যা নেই, কিন্তু কাজটা যেন নিখুঁত হয়। আমি যেখানে নিজের রক্তের বাপকেই ছাড় দিইনি, সেখানে জহিরকে। তোমার মনে আছে আপা, আব্বা যখন পরকীয়ায় জড়ালো তখন আমি ক্লাস 5-এর ছাত্রী। যেই আব্বার চোখের মনি ছিলাম আমরা 2 বোন, সেই আব্বাই একদিন হুট করেই অচেনা হয়ে গেল। বাসাতে আসতো না, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, আরো কত কি। ক্লাস 7-এ থাকতে একদিন লোক মুখে জানতে পারলাম আব্বা নাকি পাশের গ্রামের শিউলি নামের 18 বছরের একটি মেয়েকে বিয়ে করবে। দ্বিতীয় বিয়ে না করতেই আব্বা যেখানে আমাদের এত অবহেলা করত, দ্বিতীয় বিয়ে করার পরে যে আমাদের দিকে ফিরেও তাকাবে না সে আমার ঢের জানা ছিল। তাই আমি আর মা মিলে আব্বার সাথে কি করেছিলাম মনে আছে না? আব্বা সারা জীবনের জন্য তার হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল। তাই তো আর দ্বিতীয় বিয়ে করা হয়নি তার, কারণ কোনো মেয়েই তার স্ত্রী হয়ে গু-মুত পরিষ্কার করতে রাজি ছিল না। এরপর আম্মা আব্বার ব্যবসা নিজের হাতে নিয়ে নিল। যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত আব্বাকে দুনিয়াতেই নরক যন্ত্রণা সহ্য করিয়েছিলাম আমি আর আম্মা। তুমি তো তখন তোমার স্বামীর বাসায়। ভেবেছো সেদিন যদি আমি আর আম্মা আব্বার এই অবস্থা না করতাম, তাহলে আব্বা দ্বিতীয় বিয়ে করতেন। ব্যবসায় বাড়ি সব যেত তার দ্বিতীয় স্ত্রীর হাতে। তোমার সংসার ভাঙতো, আর আমি আর আম্মা রাস্তায় রাস্তায় আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতাম। তবে আম্মা কিন্তু আব্বাকে ফেলে দেননি। ব্যবসায়, সম্পত্তি সবকিছু নিজের দায়িত্বে নিয়েছিলেন ঠিকই, কিন্তু আব্বার সেবাও করেছেন। তার কথা ছিল সে আব্বার স্ত্রী হয়ে এ বাসায় এসেছেন, আবার আব্বার স্ত্রী হয়েই চোখ বন্ধ করবেন, আর আব্বার পাশে দ্বিতীয় নারীর অস্তিত্ব সে থাকতে দিবে না। তাহলে তুইও কি আবার জহিরের সাথে সংসার করতে চাস? অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো রোমানা। মাথা খারাপ নাকি? আমি আমার মতো এত দয়ালু না। প্রতারকের আমার জীবনে জায়গা নেই। আমি একজন সুপুরুষের সাথে সুস্থ স্বাভাবিক জীবন ডিজার্ভ করি, কিন্তু তার আগে জহিরকে শেষ করব। এমন ভাবে শেষ করব যেন তার আর বাঁচার কোনো ইচ্ছেই না থাকে। আমার এত বছরের সংসারকে সে পুরো শেষ করেছে, আমার আত্মাটাকে শেষ করে ফেলেছে, আমার সন্তানদের শৈশবটাকে শেষ করেছে। আমাদের জীবনটা যে এইভাবে তছনছ করে ফেলেছে, তাকে এমনি কিভাবে ছেড়ে দেই বলো তো আপা? আর রিতা, ওকেও এমনিতেই ছেড়ে দিব না। আগে জহিরের শাস্তিটা তো দেই, রিতারটা পরে দেখা যাবে। বোয়ার হাতের রান্না খেতে ভালো লাগে না জহির
জহিরের, কিন্তু জহির বাধ্য হয়ে খায়। রিতার আবার রান্না বান্না করতে কষ্ট হয়, তাই তো বাসায় তিনটে কাজের মেয়ে রেখে দিয়েছে, যেন রিতার বিন্দুমাত্র কষ্ট করতে না হয়। কিন্তু এই জহির যখন সুমনার সাথে সংসারে ছিল তখন বাসার সব কাজ সুমনা একা হাতে করত। শুরুর দিকে অভাবে সংসার, তখন কাজের মেয়ে রাখা স্বপ্নের মতো। কিন্তু যখন জহিরের বেতন বাড়লো, সুমনা অবশ্য কয়েকবার বলেছিল কাজের মানুষের কথা, কিন্তু জহির না করে দেয়। সে নাকি সুমনার হাতের রান্না ছাড়া খেতেই পারে না, কাজের মেয়েরা ভালো করে কাপড় ধুতে পারে না। আর আজ সেই জহিরই তার দ্বিতীয় স্ত্রীর জন্য বেশি বেতনে 3টে বুয়া রেখেছে। সুমনার সংসারে সুমনাই সব স্যাক্রিফাইস করতো, অ্যাডজাস্ট করে চলতো, কিন্তু রিতার সাথে সংসারে জহিরই স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্ট করে চলে। বিয়ের 6 মাস চলছে জহির আর রিতার। এই 6 মাসে রিতাকে মাথায় করে রেখেছে জহির। একদিন হুট করে রিতা বলল, আমরা কতদিন ভাড়া বাসায় থাকবো জহির? আর একটা বছর কষ্ট করো যান, ফ্ল্যাট বুকিং দিয়ে দিয়েছি। কিন্তু আমি নতুন ফ্ল্যাটে থাকতে চাই না, আমি তো এখনকার বাসাটাতেই থাকতে চাই, যেখানে তোমার প্রথম বউ থাকছে। রিতার কথায় জহিরের হুট করেই সুমনা আর বাচ্চাদের কথা মনে পড়লো। এই 6টা মাস সে একবারও তাদের খোঁজ নেয়নি, এমনকি ওরাও ফোন দেয়নি। বুকটা কেমন জানি করে উঠলো। সুমনা তো গৃহিণী, এই 6 মাস কি করে সংসার চালিয়েছে সে? মনটা মুহূর্তের মাঝে আনচান করে উঠলো তার। জহিরকে চুপ থাকতে দেখে রিতা আবার বলে উঠলো, কি হলো, চুপ করে আছো কেন? আমি ওই বাসাতেই থাকবো, ব্যাস, এর বাইরে আর কিছুই বলতে চাই না। রিতা, প্লিজ বোঝার চেষ্টা করো, ও বাসাটা সুমনার হাতে গড়া, বাচ্চাদের স্মৃতি ওখানে। কি করে ওদের বের করে দিব? ওরা কোথায় যাবে? ওদেরকে নতুন বাসা ভাড়া করে দাও। এটা সম্ভব নয় রিতা, একটু বুঝদারের মতো কথা বলো। ওই বাসার প্রতিটা কোণ সুমনার হাতে গড়া। ও শুধু ওই বাসাটা আমার কাছে চেয়েছে, বাচ্চাদের আশ্রয়টা চেয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি তো তোমার কাছে আছি, ওদের ছেড়ে তোমার কাছে এসেছি। ওই সামান্য বাড়ি দিয়ে কি করবে? ওটা থাক না ওদের কাছে। আমি বনানীতে তোমার জন্য নতুন ফ্ল্যাট কিনছি। এবার ক্ষেপে উঠল রিতা, চোখ ভর্তি পানি এনে কাঁদতে কাঁদতে বলল, ওটা সুমনার বাসা না, এখন ওটা আমার বাসা, ওখানেই আমি আমার সংসার গড়ব। তুমি যদি ওদেরকে ওই বাসা থেকে বের না করো, তাহলে আমি নিজেকে শেষ করে দিব জহির। বলেই ফলের ঝুড়ি থেকে চাকু হাতে নিল রিতা। রিতার এরূপ আচরণে ভরকে গেল জহির। বাধ্য হয়ে বলে উঠল, ঠান্ডা হও জান, তুমি যা চাইবে তাই হবে, শুধু নিজের ক্ষতি করো না। তোমার কিছু হলে আমি বাঁচবো না জান। জহিরের কথায় খুশি হলো রিতা, সাথে সাথে হাতের ছুরিটা ফেলে জড়িয়ে ধরলো জহিরকে। তারপর বলল, তোমাকে অনেক ভালোবাসি জহির, তুমি আমার সব। জহিরও রিতাকে বুকে আরো চেপে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি জান। আমি আর রিতা এ বাসায় শিফট হতে চাচ্ছি সুমনা, তোমাকে আর বাচ্চাদেরকে নতুন বাসা ভাড়া নিয়ে দিব। মাথা নিচু করে বলল জহির। জহিরের কথায় অট্টস্বরে হেসে উঠল সুমনা। তারপর বলল, এই একটা জিনিসই তো চেয়েছিলাম জহির, এটাও দিতে পারলে না? আচ্ছা, আমাদের যে এত বছরের সংসার ছিল, সামান্যতম সম্মান কি নেই আমাদের সংসারটির প্রতি? ভুলে গিয়েছো যখন শূন্য পকেটে ছিলে, তখন একটু একটু করে আমি এই সংসার গুছিয়েছিলাম। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি ব্যাংকে টাকা রাখতাম এই বাসাটা বানানোর জন্য। আজ তুমি আমাকে, আমাদের সন্তানদেরকে আশ্রয়হীন করতে চাচ্ছ, আমাদের মাথার উপরের ছাদটাও কেড়ে নিতে চাচ্ছ। রিতার ভালোবাসায় এতটাই পাগল হয়েছো যে নিজের সন্তানদের মুখটাও চোখের সামনে আসে না? ওরা তো তোমারই অংশ জহির। নিজের মাথা নিচু করলো জহির। কিছু বলার ভাষা নেই তার। সত্যি, সুমনা বা বাচ্চাদের প্রতি সে কোনো টান অনুভব করে না, সে এখন শুধুমাত্র রিতার। তবু আমতা আমতা করে বলল, আমি তো বলেছি তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমার, এত কাহিনী করার কি আছে? আর এই বাসাটা যেহেতু আমার, আমি কেন বাহিরে বাসা ভাড়া নিয়ে থাকবো? ভরণ পোষণের দায়িত্ব সত্যি নিয়েছো, কিন্তু এই 6 মাসে 1 টাকাও তো সংসার দাওনি। একবারও কি মনে হয়নি যে সুমনা তো গৃহিণী, ও কিভাবে সংসার চালাচ্ছে একটিবারও খোঁজ নাওনি? 6 মাস ধরে নিজের বাচ্চাগুলোর মুখটা দেখারও প্রয়োজন বোধ করনি তুমি। যাই হোক, আমাদের ভরণ পোষণের দায়িত্ব তোমাকে নিতে হবে না। আর না, বাসা ভাড়া লাগবে না আমাদের, কারণ তোমার প্রিয় দ্বিতীয় স্ত্রী বিষয়টি মেনে নিবে না। সে আবার তোমাকে নিজেকে শেষ করার হুমকি দেবে, তাই দরকার নেই। আমাদেরটা আমরা বুঝে নিব। নাও, চাটা শেষ করো, এরপর আর কোনোদিন আমার হাতে চা খেতে পারবে না। জহিরও আর কিছু না বলে চাটা খেলো, কিন্তু সোফা থেকে দাঁড়াতেই যাবে তার আগেই মাথাটা চক্কর দিল। তারপর চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল জহিরের। জহির যখন চোখ খুললো তখন সে বিছানায় শোয়া, তার সামনে বসে আছে সুমনা, হাতে স্যালাইন লাগানো। জহিরকে চোখ খুলতে দেখেই সুমনা বলল, মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, ডাক্তার এসেছিল, বলেছে স্ট্রেসের কারণে হয়েছে, তাই স্যালাইন দিয়েছি। আর তোমার দ্বিতীয় স্ত্রী বারবার ফোন দিচ্ছে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। সুমনার কথা শুনে জহির তড়িঘড়ি করে তার ফোন হাতে নিল। দেখলো রিতার 300+ মিসড কল। তা দেখে তাড়াতাড়ি সে দৌড়ে বের হয়ে গেল। জহিরের যাওয়ার পথে তাকিয়ে রহস্যময় হাসি দিল সুমনা। তার কাজ শেষ, এখন সময় এই সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার। আজ প্রায় 1 মাস হলো জহির রিতাকে নিয়ে জহিরের বাসায় এসেছে। সুমনা পরের দিনই বাচ্চাদের নিয়ে বের হয়ে গিয়েছিল। সুমনা আর যোগাযোগ করেনি। এদিকে জহিরও
একবারও যোগাযোগের চেষ্টা করেনি। হুটহাট বাচ্চাদের কথা মনে পড়লেও রিতার থেকে পাওয়া সুখের কাছে তা নগণ্য। এইসব কথা ভাবতে ভাবতে ফেসবুক স্ক্রল করছিল জহির, কিন্তু হুট করে তার চোখ আটকালো 10 মিনিট আগে পোস্ট করা একটি পোস্টের দিকে। পোস্টটি করেছে সুমনারই এক ফ্রেন্ড, যে একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে। ছবিটি একটি অফিস ট্যুরের রাঙামাটিতে, কিন্তু সেখানে সুমনা আর বাচ্চাদের দেখে চমকে গেল জহির। আর একটি ছবিতে সুমনা তার ছেলে কলিগদের সাথে হেসে হেসে কথা বলছে। সবচেয়ে বড় কথা, সুমনাকে তাঁতের নীল শাড়িতে বেশ সুন্দর লাগছে। জহিরের কেন জানি বিষয়টা সহ্য হচ্ছে না, তাই সে সাথে সাথেই কল দিল সুমনাকে। জহিরের কল পেতেই সুমনা রিসিভ করলো, জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, এতদিন পর কি মনে করে? তুমি আমার অনুমতি ছাড়া কোন সাহসে রাঙামাটি গিয়েছো সুমনা, যে আবার পরপুরুষদের সাথে ঢলাঢলিও করছো? রাগান্বিত স্বরে বলল জহির। অনুমতি নেওয়ার মতো সম্পর্কটা কি আছে আমাদের জহির? আর তুমিও তো অফিসিয়াল ট্যুরে যেতে, কতবার আমার পারমিশন নিয়েছো। অবশ্য সেগুলো অফিসিয়াল ট্যুর কম, তোমার প্রি ওয়েডিং হানিমুন ছিল। যাকে যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। তুমি জব করছো, আমাকে জানিয়েছো? তোমাদের যা লাগবে আমাকে বললেই তো হতো, তাই নাকি? আচ্ছা বলো তো জহির, এই 7 মাসে আমাদের ভরণ পোষণের জন্য কত টাকা দিয়েছো তুমি? এই যে আমাকে আর আমার সন্তানদেরকে বাসা থেকে বের করে দিলে, একবার খোঁজ নিয়েছিলে যে কোথায় গিয়ে আশ্রয় নিয়েছি আমরা, নাকি রাস্তায় রাস্তায় ঘুরছি? কই, কোনো খোঁজ তো তুমি নাওনি। তাহলে এখন কোন মুখে জিজ্ঞেস করছো যে আমি কোনো চাকরি করছি কিনা? তুমি কি চেয়েছিলে তোমার আশায় আমরা না খেয়ে থাকবো? সুমনার প্রশ্নের জবাব নেই জহিরের কাছে, চুপ করে থাকলো সে। এদিকে জহিরকে চুপ থাকতে দেখে সুমনা আবার বলল, শোনো, কাল তোমার বাসায় আইনি নোটিশ যাবে আমাদের ডিভোর্সের। বাচ্চাদের ভরণ পোষণের জন্য এককালীন 15 লক্ষ টাকা আর আমার কাবিনের 5 লক্ষ টাকা রেডি রেখো। যদি ঝামেলা করতে চাও তাহলে মামলা কোর্টে উঠবে। তখন তোমার আর রিতার মান সম্মান থাকবে কিনা সেটা একবার ভেবে দেখো। সুমনার কথায় গা জ্বলে উঠল জহিরের। সুমনার মতো মেয়ে নাকি তাকে ডিভোর্স দিবে? তাচ্ছিল্য হেসে বলল, তুমি না বলেছিলে আমাকে সারা জীবন স্বামী হিসেবে চাও? তাহলে এখন ডিভোর্সের এত তাড়া কেন? নতুন কাউকে পেয়েছো বুঝি? ভুল ছিলাম আমি। তোমার মতো কাপুরুষ প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করা হচ্ছে বোকামি। আর কি করেছো আমার জন্য তুমি যে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষায় থাকবো? সুমনা যখন জহিরকে ডিভোর্স দিতে চাইলো তখন জহির বলল, এত তাড়া কেন? নতুন কাউকে পেয়েছো বুঝি? তুমি আমার জন্য কি করেছো যে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষায় থাকবো? আমার সাথে প্রতারণা করেছো, আমার বিশ্বাস ভেঙেছো, সন্তানদেরকে অবহেলা করেছো, আমাদের আশ্রয় কেড়ে নিয়েছো। এখন কোন মুখে এইসব কথা বলো? লজ্জা করে না? সে যাই হোক, আমি ব্যস্ত, বাকি কথা উকিলকে সাথে নিয়ে হবে, বলেই ফোনটা রেখে দিল সুমনা। অন্যদিকে জহির অবাক হলো, কেন জানি তার বুকটা ভার লাগছে। কই, আগে যখন সে নিজে সুমনাকে তালাক দিতে চেয়েছিল তখন তো এরকম লাগেনি, তাহলে এখন কেন? আপা, আমার জন্য সুন্দর দেখে একটা বর খুঁজো তো। শোনো, ছেলের যাতে টাকা পয়সা ভালো থাকে আর আমার বাচ্চাদের যেন মেনে নেয়। 12 বছর আগে শূন্য পকেটে বেকার এক পুরুষকে বিয়ে করেছিলাম। 12টা বছরে নিজের শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে তার সংসার করেছে, কিন্তু বিনিময়ে কি পেলাম? প্রতারণা। 12 বছর পর যখন সে জীবনে সফল হলো তখন চোখের পলকে আমাকে ভুলে গিয়ে নতুন নারীতে মত্ত হলো, আমাকে একদম ছুঁড়ে ফেলে দিল। কি লাভ হলো বলো তো? তাই তো এবার ঠিক করেছি, প্রতিষ্ঠিত পুরুষকেই বিয়ে করব। সে কামাই করবে আর আমি আরামে শুধু বসে বসে খাবো। ঠিক বলেছি না? শোনো, আজই তুমি তোমার ওই পরিচিত ঘটকের সাথে কথা বলবে। ওই অমানুষ বেঈমানটার সাথে আমার ডিভোর্সের 4 মাস হয়ে গিয়েছে। আমি কেন এখন আর একা থাকবো বলো তো? নেচে নেচে এখন বিয়ে করব। কষা মুরগির তরকারি দিয়ে ভাত খেতে খেতে বলল সুমনা। বোনের কথায় টাসকি খেলো রোমানা। বোনটা একদম তার মায়ের মতো শক্ত মনের হয়েছে, কাউকে ভালোবাসলে জীবন দিতে রাজি, কিন্তু কেউ যদি এদের মন নিয়ে খেলে তাহলে জীবন ধ্বংস করতেও দ্বিতীয়বার ভাববে না। রোমানা সুমনাকে আরেক পিস মাংস তুলে দিতে দিতে জিজ্ঞেস করলো, সত্যি কি ঘটক লাগবে? অবশ্যই। আমি কি সারা জীবন একা থাকবো নাকি? বাচ্চারা বড় হচ্ছে, একসময় ওরা বিয়ে করে নিজ নিজ সংসারে ব্যস্ত হয়ে যাবে, তখন আমি কি করব? আমারও তো নিজের একটা সংসার প্রয়োজন আপা, আমারও একটু যত্ন আহ্লাদের প্রয়োজন আছে। আগের ভুল এবার আর করব না। এবার নিজেকে ভালোবাসবো, একটু বেশি ভালোবাসবো। আমাকে স্বার্থপর ভাবলে ভাবতে পারো। কথা বলার সময় চোখে অশ্রু জমল সুমনার। যতই অস্বীকার করুক, আজও সে জহিরকে ভালোবাসে, ভুলতে পারেনি। কিভাবে ভুলবে? জহির প্রতারক হলেও সুমনা তো সত্যি সত্যি তাকে ভালোবেসেছিল। আজকাল জহিরের শরীরটা ভালো যাচ্ছে না, দুদিন পর পর সর্দি, জ্বর, অ্যালার্জি, আরো কত কি। শরীরটা যেন ভেঙে পড়েছে। অফিসে অনেক মিস দিয়েছে এই কয়েক মাসে, ফলে সেখানেও একটি বাজে প্রভাব পড়েছে। এদিকে 2 দিন হলো তার ডিসেন্ট্রি, একেবারে ভয়ানক লেভেলের। ঔষধ খেয়েও নিয়ন্ত্রণে আসছে না। ডাক্তার তো বলেই দিয়েছে যে কালকের মধ্যে ঠিক না হলে হসপিটালে ভর্তি হতে হবে। জহিরের খুব পানি পিপাসা পেয়েছে। এইসব ডাক্তার বারবার স্যালাইন আর ডাবের পানি খেতে বলেছে, কিন্তু এইসব এগিয়ে দেওয়ার মতো মানুষ নেই। রিতা তো কালকেই আলাদা রুমে চলে গিয়েছে, বলেছে জহির একেবারে সুস্থ হলে ও ঘরে আসবে। জহিরের কাছ থেকে নাকি পায়খানার গন্ধ আসে, এই ঘর নাকি পায়খানার গন্ধে ভরে গিয়েছে। এসব ভাবনার মাঝে জহিরের মনে পড়ে যায় আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। যাত্রাবাড়ি
বাড়িতে একটি হোটেলে খেয়ে তার ভয়ঙ্কর ডায়রিয়া হয়েছিল। পুরো 7 দিন সে বিছানায় পড়েছিল, এমনকি বিছানাতেই টয়লেট করে যেত। আর সেসব ময়লা কাপড় সুমনা নিজের হাতে পরিষ্কার করত। একটু পর পর জহিরকে স্যালাইন বানিয়ে খাওয়াতো। 7টা দিন পরম যত্নে জহিরের সেবা করেছিল সুমনা। কই, সুমনা তো একটা বারের জন্য নিজের নাক সিটকায়নি বা তার কাছ থেকে দূরে সরে যায়নি। এই রিতাই তো একটা সময় জহিরকে পাওয়ার জন্য একেবারে কত নাটক করেছিল, একেবারে নিজেকে শেষ পর্যন্ত করতে চেয়েছিল। সেই রিতা আজ তার অসুস্থতায় এইভাবে নাক সিটকাচ্ছে। এটা কেমন ভালোবাসা রিতার? ইদানিং সুমনার কথা বড্ড বেশি মনে পড়ে যায় জহিরের। অসুস্থ শরীরে এখন সে বিছানায় পড়ে আছে, কিন্তু রিতা তার পাশে নেই। কিন্তু রিতার জায়গায় যদি আজ সুমনা থাকতো, তাহলে সে 1 সেকেন্ডের জন্য জহিরকে একা ছাড়তো না। জহিরের কেন জানি আফসোস হচ্ছে। সে কি ভুল করলো সুমনাকে ছেড়ে? আচ্ছা, বাচ্চারা কেমন আছে? যেই বাচ্চাদের সে এত ভালোবাসতো, রিতাকে পেয়ে সেই বাচ্চাদেরকেও ভুলে গেল। একটা বারের জন্য ভাবেনি বাচ্চারা বাবা ছাড়া কিভাবে বড় হবে। কিন্তু এখন বড্ড বেশি আফসোস হয় বাচ্চাদের কথা মনে হলে। আচ্ছা, সে যদি এখন বাচ্চাদের সামনে যায়, তাহলে কি তারা তাদের বাবার সাথে কথা বলবে? বাবার বুকে কি তারা মাথা রাখবে? এসব কথা ভেবেই চোখ ভরে আসে জহিরের। নির্জন আজ বাসায় আছে বোনের কাছে। বোনটা অসুস্থ, তাই সে আজ স্কুলে যায়নি। তার বাবা মা যখন প্রথম সেপারেশনে গেল, তখন তার বয়স মাত্র 11। তার মা অবশ্য কিছু লুকায়নি তার কাছে। তার বাবার জীবনে যে নতুন আন্টি এসেছে, আর সেই আন্টিটাই তার বাবার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই তো বাবা ছেড়ে দিয়েছে তাদের। সবকিছুই বোঝে নির্জনা। এখন তার বয়স 12। মায়ের কষ্ট, স্ট্রাগল বোঝে সে। সেজন্য তো চায় মায়ের উপর যাতে চাপ না পড়ে। মেয়ে অসুস্থ দেখে সুমনা আজ অফিস যেতে চায়নি, কিন্তু যেতে বাধ্য হয়েছে। এই চাকরি না থাকলে বাচ্চাদের খাওয়াবে কি? বাসা ভাড়া দিবে কিভাবে? স্কুলের ফি দিবে কিভাবে? আর নির্জনা বোঝে এখন মায়ের সমস্যা। নাদিয়া ছোট হলেও সে একটু একটু বোঝে যে বাবা পচা, মাকে কষ্ট দিয়েছে, তাদের ছেড়ে চলে গিয়েছে। তাই তো সেও বাবাকে আর চায় না, বাবাকে ঘেন্না করে। কিন্তু কষ্ট কি হয় না? 2 ভাই বোনেরই কষ্ট হয় যখন দেখে অন্য সবাই বাবা মাকে নিয়ে কত খুশি, কিন্তু তাদের বাবা তাদের সাথে নেই। জহিরের শরীর দিন দিন ভেঙে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। এই তো 1 বছর আগে সুঠাম দেহের সুদর্শন একজন পুরুষ ছিল, কিন্তু আজ গলার নিচের হাড় বেরিয়ে এসেছে, মাথার চুল পড়ে যাচ্ছে, গালের চাপা বসে গিয়েছে, সব সময় জ্বর সর্দি লেগেই থাকে। অফিসের কাজকর্ম আর আগের মতো করতে পারে না, তাই অফিস থেকে নোটিশ জারি করেছে তার জন্য। যদি 3 মাসের মধ্যে সে আবার আগের মতো কাজের প্রতি মনোযোগী না হতে পারে, তবে তাকে নিচু পোস্টে ট্রান্সফার করা হবে। যদি সেখানেও সে নিজের কাজ দেখাতে না পারে, তাহলে তাকে অফিস থেকে বরখাস্ত করা হবে। সেসব চিন্তায় জহিরের মন ভালো নেই। তবে তার মন খারাপের আরো কিছু কারণ রয়েছে। সেবার ডায়রিয়া থেকে সারার পর সে সুমনা আর বাচ্চাদের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু সুমনা দেখা করতে দেয়নি, নিজেও জহিরের সামনে আসেনি। তার কথা, সে কোনো প্রতারকের সাথে দেখা করতে মোটেও ইচ্ছুক না, আর নাই বা ইচ্ছুক তার বাচ্চারা। বিচ্ছেদের সময় আদালতে জহির স্বেচ্ছায় বাচ্চাদের ওপর নিজের সব অধিকার ছেড়েছিল, কিন্তু এখন অনুশোচনা হচ্ছে তার। বাধ্য হয়ে বাচ্চাদের স্কুলে যায় দেখা করতে, কিন্তু শিক্ষক যখন প্যারেন্টস রুমে নির্জনা নাদিয়াকে ডেকে পাঠায়, তখন নির্জন নিজের বাবাকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তারপর শিক্ষককে কড়া কণ্ঠে বলে, আমার বাবা অনেক আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে স্যার, ইনি আমার বাবা নন। যেদিন থেকে ইনি আমার মাকে আর আমাদেরকে ছেড়ে আরেকটা আন্টির কাছে চলে গিয়েছিল, সেদিন থেকে উনি আমাদের কাছে আর জীবিত নেই। আর আপনি আমার মায়ের পারমিশন না নিয়ে কোন সাহসে এই লোকের সামনে আমাদেরকে আনলেন? ইনি যদি আমাদের কোনো ক্ষতি করে, আমার বোনটার মানসিক অবস্থা ভালো নেই। এই মনস্টারটার জন্য আমাদের জীবনটা এমনিতেই ট্রমাটাইজ। ইনাকে দেখে আমাদের মেন্টাল কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। তাই দয়া করে আর কোনোদিন এনার কথাই আমাদের সামনে আনবেন না। আমাদের মা ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নেই। বলেই বোনকে নিয়ে সে চলে যায়। এদিকে টিচারদের সামনে, অন্য প্যারেন্টসদের সামনে লজ্জায় মাথা নত করে জহির। তারপর আর সে সুমনা বা বাচ্চাদের সাথে দেখা করার চেষ্টাও করেনি। তবে 2 মাস আগে সুমনার বড় বোন রোমানা সুমনার বিয়ের ছবি দিয়েছে। সুমনার পাশে লোকটিকে মারাত্মক মানিয়েছে। এমনকি বিচ্ছেদের পর সুমনার বয়স যেন 10 বছর কমে গিয়েছে। এত সুন্দর লাগছিল সুমনাকে। জহির নিজেই নিজেকে প্রশ্ন করছিল যে তার সংসারে সুমনার এই রূপ কোথায় হারিয়ে গিয়েছিল, কিন্তু উত্তর পায়নি। কিন্তু স্বার্থপর জহির বুঝলো না যে তার সংসারে সে সুমনার যত্ন নেয়নি বলেই সুমনা নিজের রূপ হারিয়েছিল। জহিরের ভাবনার মাঝে রিতা ঘরে আসলো। হিস হিসিয়ে বলল, আমি আজ রাতে মৌনতাদের সাথে সিলেটে যাচ্ছি, তুমি খেয়ে ঘুমিয়ে পড়িও। সিলেট যাচ্ছ মানে? আজ যাবে আর তুমি এখন আমাকে বলছো? ফাজলামি পেয়েছো? আমার 103 ডিগ্রি জ্বর, আমাকে এই অবস্থায় ফেলে তুমি ঘুরতে যাচ্ছ রিতা? একবারও মনে হচ্ছে না যদি রাতে আমার শরীর আরো খারাপ হয় তখন কি হবে? একটা বারও ভেবে দেখেছো? শুনতে খারাপ লাগলেও আমার সত্যি মনে হচ্ছে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি রিতা। এই যে আমি এতগুলো মাস ধরে অসুস্থ, একটা দিনও আমাকে 1 গ্লাস পানিও এগিয়ে দাওনি, সেবা তো আমার কল্পনার বাইরে। এই যে আজ দুপুরেও আমি সব খাবার বমি করে ফেলেছি, কিন্তু সে সময় তুমি আমার পাশে থেকেও এগিয়ে আসোনি। উল্টো আমার বমি দেখে নাক চেপে খাবার ফেলে বারান্দায় চলে গিয়েছিলে। এরপর আমার আশেপাশেও আসোনি। এই যে আমার শরীরটা অসুস্থ, পেট খালি, খোঁজ নিয়েছো একবারও? নাওনি। এটা কি ভালোবাসা বলে রিতা? এই তোমাকে ভালোবেসে আমি
আমার 12 বছরের সংসার, স্ত্রী, সন্তান সব ছেড়েছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? নিজের অসুস্থতায় তোমার নির্লিপ্ততা, তোমার উদাসীনতা। এই আমি যখন সুমনার সাথে ছিলাম, আমার সামান্য হাঁচিতে সে বিচলিত হয়ে যেত। আমার জ্বর হলে সারা রাত সে পাশে বসে থাকতো, সময় মতো আমাকে ওষুধ দিত, আমার জন্য আলাদা করে খাবার রান্না করত। এখন তো মনে হয় সুমনাই আমাকে ভালোবাসতো। জহিরের কথায় বেশ চটে গেল রিতা। রাগে ফুলদানিটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল মিররের দিকে। মুহূর্তের মাঝে ফুলদানিটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তারপর হিস হিসিয়ে বলল, ভুলেও তোমার প্রথম স্ত্রীর সাথে আমার তুলনা করো না জহির। আমি সুমনা নই। সুমনা যদি এতটাই ভালো হতো তাহলে ছাড়লে কেন? ওহ, তখন তো তোমার আবার আমার সুন্দর শরীরের প্রতি লোভ জেগেছিল, তাই না? রিতা, মুখ সামলে কথা বলো। পারবো না। আমি সুমনা না, আমি রিতা। তাই আমার সাথে সুমনার তুলনা করতে এসো না। এত খারাপ লাগলে যাও না সুমনার কাছে, চলে যাও। রিতার কথায় তাচ্ছিল্য হাসলো জহির। তারপর বলল, এই আমাকে নিজের কাছে রাখার জন্য নিজেকে শেষ করতে চেয়েছিলে তুমি, আর সেই তুমি আজ আমাকে চলে যেতে বলছো। আজ আমার বড্ড বেশি অনুশোচনা হচ্ছে জানো তো রিতা। নিজের সুখকে আমি নিজের হাতেই কবর দিয়েছি, আর সেটার শাস্তি বুঝে আজ পাচ্ছি। জহিরের কথায় রিতা কি উত্তর দিবে খুঁজে পেল না। আসলেই তো, এই জহিরকে পাওয়ার জন্য কত কি না করেছে সে, কত পাগলামিটাই না করেছে। অতীতের দিনগুলো কত সুখেরই না ছিল, কিন্তু হুট করে কি যে হলো, সব এলোমেলো হয়ে গেল। জহিরের অসুস্থতা যত বাড়তে লাগলো, জহিরের প্রতি রিতার বিরক্তিগুলো নাড়তে লাগলো। তার উপরে আবার ধীরে ধীরে জহিরও কেমন যেন হয়ে গেল। সবকিছুতেই জহিরের অনুমতি নিতে হয়। দম বন্ধ লাগে রিতার। রিতার কিছু না বলে নিজের ব্যাগটা নিয়ে বাসার বাহিরে চলে গেল, আর জহির বারান্দায় থ মেরে বসে থাকলো।